চুক্তির বিয়ে পর্ব ৬। জানালা দিয়ে ট্রেনের বাহিরের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ভেবেছিলাম ঘুম থেকে উঠে দেখব আমি অভ্রের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলাম, কিন্তু না, প্রত্যেকবারের মতো এবারও আমার কল্পনা শুধু কল্পনাই থেকে গেল। আমি জানালার পাশেই হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখলাম এখনও অভ্র ঘুমিয়ে আছে। পাশের একটা লোককে জিজ্ঞাসা করলাম, মহামায়া পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? উনি বললেন, আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। দেখলাম অভ্র জেগে গেছে। না বুঝেই ওকে সরি বলে দিলাম। ভাবলাম হয়তো আমি কথা বলায় ওর ঘুম নষ্ট হয়েছে। অভ্র আমার দিকে তাকিয়েও কিছু বলল না। ফোন নিয়ে সিট থেকে উঠে গেল। হয়তো ইরার সাথে কথা বলতে গেছে। ঠিক 1 ঘন্টা পর আমরা মহামায়া স্টেশন চলে এলাম। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বিশ্বাস হচ্ছে না অভ্র সত্যি আমাকে নিয়ে ঘুরতে এসেছে। আমরা সবাই ট্রেন থেকে নেমে পাশের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে তানিশাকে বললাম, সত্যি জায়গাটা খুব সুন্দর রে। ও বলল, এইটুকু দেখে অবাক হচ্ছিস? এখনও তো অনেক কিছু দেখার বাকি আছে। আমি বললাম, তা তো বটেই। এই বলে একটু হেসে দিলাম। লাস্ট কবে হেসেছিলাম মনে পড়ছে না। যে আমি কি না কলেজ লাইফে সারাদিন হাসতাম আর অন্যদেরও হাসিতে মাতিয়ে রাখতাম, সেই আমি এখন হাসতে ভুলে গেছি। অবাক লাগে। তানিশার কথায় ঘোর কাটল। কি রে, কি ভাবছিস? আমি বললাম, না কিছু না, চল। একটা হোটেল বুক করলাম আমরা, 2টো রুম নিলাম। আজ দুপুরে খেয়ে ঘুরতে বের হব। ফ্রেশ হতে রুমে চলে এলাম। অভ্র মনে হয় এত জার্নি করে খুব টায়ার্ড, তাই রুমে এসেই ঘুমিয়ে পড়ল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। এখানে ঢাকার তুলনায় শীত একটু বেশি, তবে প্রকৃতিটা অসম্ভব সুন্দর। ব্যাগ থেকে জামা কাপড় বের করার সময় দেখলাম অভ্রের সেই ডায়েরি, যেটা ধরার কারণে আমাকেও চড় মেরেছিল। ও এটা এখানে কেন এনেছে? ডায়েরি লিখতে তো তেমন একটা দেখি না ওকে। সে যাই হোক, ওর জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই, তাই ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলাম। দুপুর হলে অভ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আমি অপেক্ষা করছিলাম। অভ্র রুম থেকে বের হওয়ার পর আমি বের হব। অভ্র যাওয়ার সময় বলল, কি হলো, কার জন্য অপেক্ষা করছো? আমি বললাম, না মানে আপনি যাওয়ার পর আমি যাব। ও বলল, কেন? আমার সাথে গেলে কি তোমার প্রেস্টিজ চলে যাবে নাকি? আমি বললাম, ধুর, তা কেন হবে? আপনি নিজেই তো আপনার থেকে দূরে থাকতে বলেছেন, তাহলে একসাথে কিভাবে যেতে পারি? ও বলল, সেটা বাসার জন্য, আর এটা হোটেল। এখানে সবাই জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ। একসাথে না গেলে উল্টো ঝামেলায় পড়ব। এখন চলো। ছেলেটা আসলেই আজব, কখন কি বলে নিজেও জানে না। শত হোক আমার বর, ওর কথা তো শুনতেই হবে। তাই কথা না বাড়িয়ে ওর সাথে নিচে গেলাম। দেখলাম তানিশারা টেবিলে বসে আছে। আমরা যেতেই তানিশা বলল, এখন আসার সময় হলো তোর? সেই কখন থেকে ওয়েট করছি তোদের জন্য। আমি বললাম, আসলে অভ্র ঘুমাচ্ছিল তাই। অভ্র বলল, ও, আমি ঘুমাচ্ছিলাম আর তুমি যে রেডি হতে এত সময় লাগালে সেটা বলবা না? অভ্র দারুণ অ্যাক্টর, নোবেল প্রাইজ দেওয়া উচিত ওকে। তানিশা বলল, এবার নিজেরা টকশো শুরু করেছিস, চুপ করে খেতে বস, আমাদের বের হতে হবে। সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। এরপর বের হলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। অনেক জায়গায় ঘুরলাম আমরা, আর অভ্রের অভিনয় দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তানিশাদের সামনে খুব কেয়ার করতে লাগলো। পাহাড়ের ঢালি দিয়ে হাঁটছি, তখনই অভ্র আমাকে বলল, এই তুমি সাবধানে হাঁটতে পারো না? এখনই তো পড়ে যেতে। মনে মনে বললাম, পড়ে গেলে তো তোমার উপকারই হতো, আপদটা নিজে থেকেই বিদায় হয়ে যেত। তবুও আমি ওর কাছে খুবই কৃতজ্ঞ। কখনো ভাবতেই পারিনি অভ্র আমাকে এমন সুন্দর একটা মুহূর্ত উপহার দিবে। আমি আর তানিশা অনেকগুলো সেলফি নিলাম। ওদের সামনে অভিনয় করতে অভ্রও আমার সাথে সেলফি নিল। অবশেষে সন্ধ্যায় আমরা হোটেলে ফিরে এলাম। আজকের দিনটার কথা সত্যি কোনোদিন ভুলতে পারবো না। আজ অনেক দিন পর মন খুলে হাসলাম, অনেক মজা করলাম। ভাবলাম অভ্রকে একটা ধন্যবাদ দেওয়া দরকার।
ও আমাকে না নিয়ে আসলে তো কখনো এমন একটা সুযোগ পেতাম না। রুমে আসার পর অব্রকে ডাকলাম, শুনছেন? ও বলল, কি? আমি বললাম, ধন্যবাদ। ও বলল, কিসের জন্য? আমি বললাম, আমাকে নিয়ে এখানে আসার জন্য। ও খিকখিক করে হাসি দিল, হেসে বলল, এটা তো তোমার পাওনা। তুমি এতদিন আমার বাবা মায়ের সামনে অভিনয় করে আমার উপকার করলে, বিনিময়ে তোমাকে এখানে নিয়ে আসলাম। আমি বললাম, সে যাই হোক, তবুও থ্যাঙ্কস। অব্র বলল, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। এই বলে ও চেঞ্জ করতে চলে গেল। অব্র, আমি তো অন্য কেউ না, আমি তো তোমার স্ত্রী। সব সময় অপমান না করলেও তো পারো। রাতে ডিনার করে শুতে আসলাম। তখনই অব্র বলল, এখানে তো সোফা নেই, তাই আমাকেও বেডে থাকতে হবে। আমি কিছু বললাম না। অব্র মাঝখানে কতগুলো বালিশ রেখে বলল, ভুল করেও বালিশের এপাশে আসার চেষ্টা করবে না। এখানে যতদিন থাকবো এভাবেই থাকতে হবে। কিছু না বলে এপাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। এইভাবে 2 দিন অনেক ঘোরাঘুরি আনন্দ করে কাটালাম। আজ আবার ঢাকায় ফিরে যাব। অব্র ট্রেনের টিকিট বুক করতে চলে গেল। আমি সব কিছু গুছাচ্ছি। বিছানায় দেখলাম একটা গিফটের মতো কিছু একটা। হ্যাঁ, গিফটই তো। হয়তো অব্র ইরার জন্য কিছু কিনে রেখেছে। ওটা ওইভাবেই পড়ে রইল। আমরা হোটেল থেকে বের হওয়ার পর অব্র ফিরে আসলো। আমাকে জিজ্ঞাসা করলো সব নিয়েছি কিনা। আমি মাথা নাড়ালাম। এরপর আবার স্টেশন। ট্রেন চলতে শুরু করলো। অব্র আবার বলল, সব নিয়েছো তো? আমি বললাম, হ্যাঁ নিয়েছি, তবে বিছানার উপর আপনার একটা গিফট পড়েছিল, সেটা নেইনি। আপনি নিয়েছেন তো? অব্র খুব রেগে গেল। ইডিয়েট কোথাকার, নাওনি মানে কি? আমি বললাম, আমি মনে করেছি আপনি ইরার জন্য কিছু নিয়েছেন, আর আপনার জিনিসে হাত দেওয়ার অধিকার তো আমার নেই। অব্র বলল, ইউজলেস একটা, ওইটা তোমার জন্য ছিল। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আমি কি ঠিক শুনছি? অব্র কি আমার জন্য গিফটটা নিয়েছিল? আমি বললাম, সরি, আমি তো জানতাম না। অব্র বলল, তুমি জানোটা কি? তুমি বাসায় গেলে বাবা মা জিজ্ঞাসা করবে আমি তোমাকে কি দিয়েছি। এই জন্যই গিফটটা দিয়েছিলাম তোমাকে। নিমিষেই সব খুশি মাটি হয়ে গেল। ওটা অভিনয়ের একটা অংশ ছিল। আমি কেন নিজের চুক্তির কথা ভুলে যাই? আর তো মাত্র 2টা মাস বাকি। পুরো রাস্তায় অব্র আমার সাথে আর একটাও কথা বলেনি। ঢাকায় ফিরে আসলাম। তানিশার থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। দেখলাম দরজায় শাশুড়ি আম্মু আর শ্বশুর আব্বু দাঁড়িয়ে আছেন। আমি গিয়ে তাদের সালাম করলাম আর জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। শাশুড়ি আম্মু জিজ্ঞাসা করতে লাগলেন, কেমন লাগলো বেড়াতে গিয়ে? আমি সব বললাম। উনি তারপর আমার কাছে এসে বললেন, আর 2 মাস পর আমি আর তোমার শ্বশুর আব্বু হজে যাব, আর হজ থেকে ফিরে এসে যেন সুখবর পাই। আমার মনে অজানা ভয় ঢুকে যায়। আর মাত্র 2 মাস পর আনন্দের নয়, কষ্টের খবর পাবেন যে আপনাদের আদরের বৌমা আপনাদের ছেড়ে চলে গিয়েছে, আর তার জায়গায় ইরা এসেছে। দুশ্চিন্তা ঘিরে ধরল আমায়। কিভাবে থাকবো আমি সবাইকে ছাড়া? আর অব্র, প্রত্যেক দিন ওর বকা না শুনলে আমার দিন কাটে না। চলে যাওয়ার পর তো আমাকে অপমান করার মতো কেউ থাকবে না। সামান্য ভুলের জন্য কেউ বকা দেবে না। আমি যে মরে যাব অব্রকে ছাড়া। কিন্তু অব্র ইরাকে ভালোবাসে, আর অব্রকে ওর ভালোবাসার কাছে পৌঁছে দিতে হলে আমাকে চলে যেতেই হবে অব্রের জীবন থেকে চিরকালের মতো। কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? এরকম হাজার চিন্তা আমার মাথায় উকি দিচ্ছে। যতই দিন যাচ্ছে আমার দুশ্চিন্তা বেড়ে চলেছে। অনেক সময় শাশুড়ি আম্মুর কাছে গিয়ে কান্না শুরু করি। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, পাগলি মেয়ে, এমনভাবে কাঁদছে যেন আমরা চিরকালের মতো চলে যাচ্ছি। তখন আমার আরও বেশি কান্না পায়। আফসোস, আমি যদি আম্মুকে বলতে পারতাম যে এটাই সত্যি, আর কোনো দিন দেখা হবে না আমাদের। পারছি না কারো কাছে নিজের কষ্টের কথা বলতে। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমি। এর চেয়ে ভালো যদি কেউ আমাকে বলতো আমি আর বেশি দিন বাঁচব না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। কিন্তু আমাকে তো বেঁচে থেকেও আপনজনদের থেকে অনেক দূরে থাকতে হবে। তবুও অব্রের সুখের জন্য আমি সব পারবো, সব। তো আজকের মতো এটুকুই।
পরবর্তী পর্বগুলো খুব শিগগিরই আসতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।